চট্টগ্রামের সীতাকুণ্ডের একটি ঘটনা নিশ্চয় চোখে পড়েছে আপনাদের। একটি 7 বছরের শিশুকন্যা হেঁটে যাচ্ছে, তার গলাটি কাটা। শেষ খবর পাওয়া পর্যন্ত শিশুটি মারা গেছে। এই ঘটনা এবং এই ধরনের আরও ঘটনা নিয়ে আজকের নিউজ অ্যান্ড নয়েজ আমি নুসরাত জাহান জেরি আপনাদের সাথে আছি। আমাদের সঙ্গে আছেন বাংলাদেশ সরকারের ডেপুটি অ্যাটর্নি জেনারেল নজরুল ইসলাম ছোটন। আপনি নিশ্চয়ই সীতাকুণ্ডের ঘটনাটি জানতে পেরেছেন, সেটা নিউজ থেকে হোক বা আপনার ডিরেকশনের মাধ্যমেই হোক। শিশুটির যে গলা কাটা অবস্থায় পাওয়া গেছে এবং যে ঘটনা আমরা জানি যে স্থান থেকে পাওয়া গেছে, এরকম একটা দুর্গম এরিয়ায়, মানে এই এরিয়া তো সুরক্ষিত না। সেইখানে আপনার কেন মনে হয় যে সাধারণ মানুষ যেখানে সহজে যায় না, একটা শিশু কীভাবে এতটা সুরক্ষিত হয়ে আসলে পড়লো? এই ধরনের প্রতিরোধমূলক কাঠামো আসলে কেন ভেঙে যাচ্ছে এবং এই ধরনের পারিবারিক জায়গা থেকে আসলে কীভাবে এটার দমন করা যায় বলে মনে করেন আপনি? ধন্যবাদ আপনাকে। দেখুন, আমাদের এই যে ঘটনাটি ঘটেছে এটি আসলে আমার মনে হয় বাংলাদেশের প্রত্যেকটি মানুষকে হৃদয়ে নাড়া দিয়েছে। খুবই একটি জঘন্য এটি 7-8 বছর একটি বাচ্চা। আমি নিউজে যেটা পড়েছি সেটা হচ্ছে মেয়েটি তার নিজের বাড়ি থেকে সম্ভবত কোনো একটা চাচার বাড়ি অথবা কোনো একটা রিলেটিভের বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন, যেটা নিউজে আমরা শুনেছি। জি। সেই সীতাকুণ্ডের যে পাহাড়ি এলাকা, সেই পাহাড়ি এলাকা দিয়ে পার হয়ে বোধহয় হাঁটার দূরত্বে 15 থেকে 20 মিনিট দূরত্বে তার বাসা, ওখানে যাবে। প্রতিমধ্যেই এই দুর্ঘটনাটি ঘটেছে। এখন দেখুন, বাংলাদেশে আপনি যেটা বলছিলেন যে আইন আছে, আসলে বিষয়টা কিন্তু এই জিনিসটা কিন্তু আইনের বিষয় নয়। আইন তো অবশ্যই আছে, কিন্তু আমি মনে করি বাংলাদেশে আমাদের যে আর্থসামাজিক প্রেক্ষাপট, সেখানে আমার মনে হচ্ছে আমাদের দেশে নৈতিক শিক্ষাটার একটু দুর্বলতা রয়েছে। আমি যদি মনে করেন যে একটি নৈতিক শিক্ষা যদি থাকে, তাহলে একটি 7 বছর একটি 8 বছরের বাচ্চা, এই বাচ্চাকে কেন ধর্ষণ করবে? এটা তো মানুষের মাথায় আসে। যদি ধর্মীয় এবং নৈতিক শিক্ষাটা থাকতো, তাহলে আমার মনে হয় শুধুমাত্র আইন দিয়ে আপনি এটা ঠেকাতে পারবেন না। আপনি যেমনটি বলছেন যে আচিয়ার কথা, হাতির ঝিলে যে কথা, এটি আমি মনে করি যে শুধুমাত্র নৈতিক শিক্ষার অভাব। আমাদের সমাজের যে পারস্পরিক বন্ধন, মানুষের প্রতি মানুষের সাম্পর্কিক সৌহার্দ্য, যে শ্রদ্ধা, সেই জায়গা থেকে আমরা সরে আসছি। নৈতিকতা বা ধর্মীয় যে বিশ্বাসের কথা বললেন আপনি, সেটা তো আসলে রাষ্ট্র জনে জনে গিয়ে শেখাতে পারবে না এবং রাষ্ট্র সেই আকারে হলো রীতিনীতিও আসলে তৈরি করতে পারবে না। কিন্তু আমরা কথা বলছি রাষ্ট্রের এবং আইনের কথা। সেখানে আইনের তরফ থেকে আসলে কি করা যেতে পারে এবং এত কিছু করার পরেও কেন এই আইনের ফাঁকফোকরটা আসলে কোথায় থেকে যাচ্ছে? দেখুন, আমাদের দেশে যে নারী ও শিশু নির্যাতন দমন আইন 2000 সালে যে আইনটি রয়েছে, এটি ফার্স্ট ক্লাস একটি আইন। সেখানে বলা হচ্ছে যে ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড, এটি সর্বোচ্চ শাস্তি। তাহলে যেই মানুষই জানে আমার মৃত্যুদণ্ড হবে, তাহলে সে কেন ধর্ষণ করছে? আপনি শুধুমাত্র আইন দিয়ে এটাকে আটকাতে পারবেন না। আইন তো আমার রয়েছে, অনেক সুন্দর আইন, এটার জন্য দ্রুত বিচার ট্রাইব্যুনাল রয়েছে যে 180 দিনের মধ্যে এই বিচার কার্য শেষ করতে হবে। এত কিছুর পরেও কিন্তু আমরা এই জিনিসটা ঠেকাতে পারছি না। কেন ঠেকাতে পারছি না? আমি মনে করি আমাদের যে লিভিং স্ট্যান্ডার্ড, আমাদের দেশে 10,000 মানুষের জন্য একজন পুলিশ রয়েছেন। তাহলে এটা একটি অপ্রতুল একটি বিষয়। বিচার ব্যবস্থা, আমাদের দেশে যে আদালতগুলো রয়েছেন খুবই কম, অপ্রতুল আদালত। আপনি এই 180 দিনে আমাদের বিচার কাজ শেষ করা যায় না। একটি মামলা 1 বছর 2 বছরের বেশি তদন্ত করতে সময় লেগে যায়। এই জায়গাগুলোতে আমার মনে হচ্ছে এখন আমাদেরকে আবার প্রেক্ষাপট চিন্তা করতে হবে যে বাংলাদেশ একটি জনবহুল দেশ, সেখানে আমাদের অনেক সীমাবদ্ধতা রয়েছে। এই সীমাবদ্ধতার কারণে আমরা আসলে বিচার ব্যবস্থাকে আরও বেশি অ্যাভেলেবল করতে পারছি না। আমরা পুলিশ আরও বেশি অ্যাভেলেবল করতে পারছি না। হ্যাঁ, হয়তো হবে, কিন্তু ওই যে বিচারটা নির্দিষ্ট সময় শেষ হয় না, শুধুমাত্র আমাদের এই সীমাবদ্ধতাগুলোর কারণে। আমার মনে হচ্ছে ওই সুযোগটাও আমাদের দেশে অপরাধীরা নিচ্ছে। এবং একই সাথে আমি আবারও বলবো, নৈতিক শিক্ষা ব্যবস্থা বাংলাদেশে অনেক বেশি স্ট্রং করতে হবে। আমাদের যে শিক্ষা ব্যবস্থা রয়েছে, সেখানে নৈতিক শিক্ষাটা খুব দুর্বল। এই যে আপনি যে পুলিশ এবং বিচার ব্যবস্থার কথা বললেন, যে খুব দুর্দান্ত শাস্তির ব্যবস্থা আছে, যেটাকে আপনি দুর্দান্ত বলে অভিহিত করলেন, কিন্তু এই দুর্দান্ত শাস্তি ব্যবস্থা পেতে হলে তাকে ওই পর্যন্ত যেতে হবে। আমাদের দেশে যেটা হয়, যে কোনো ধরনের অপরাধ ঘটলেই বেশিরভাগ সময় আমরা কি দেখতে পাই যে পুলিশ বলে যে এই ব্যাপারে আমরা কোনো অভিযোগ আসলে এখনও পাইনি। যদি অভিযোগটাই না পায় পুলিশ এবং সেটা যদি আসলে আমার আদালতেই না গড়ায় এবং সেটা বিচার তো আসলে অনেকগুলো স্টেপের পরে আসে, রাইট? এটা কেন হয়? একটা অপরাধ একটা দেশে হয়েছে, সে অপরাধে হলো যে সবসময় কেন হলো যে অভিযোগ না পেলে সেই ব্যবস্থা আসলে পুলিশ নিতে পারবে না? না, দেখুন, আপনার এই জায়গাটায় আমি দ্বিমত পোষণ করছি। সবসময় যে পুলিশ অভিযোগ নেয় না তা কিন্তু না। ধরেন ধর্ষণ, এখন আমাদের দেশে এই আইনটা কিন্তু আমরা আবার হাতিয়ার হিসেবে ব্যবহার করি। আমাদের রিসেন্টলি এই আইনটি সংশোধন হয়েছে। যেমন বিয়ের প্রলোভনে ধর্ষণ, এটি একটি আইন ছিল, সেটি আমাদের এখন নতুন আইনে
সংস্কার হয়েছে, সেখানে সাজা কমিয়ে দেওয়া হয়েছে। এখন ধরেন একজন 30 বা একজন 35 ঊর্ধ্ব মহিলা যদি থানায় গিয়ে বলে আমি রেপড হয়েছি, তাহলে অনেক সময় পুলিশ সেক্ষেত্রে মামলা নিতে চায় না, যদি তার সাথে সাবস্টেন্সিয়াল এভিডেন্সগুলো না থাকে। কিন্তু যখন আপনি প্রাথমিকভাবে প্রমাণ করতে পারেন যে আপনার কাছে কিছু আলামত রয়েছে, সেক্ষেত্রে কিন্তু পুলিশ মামলা নেয়। এই জায়গাগুলো থেকে বাংলাদেশের পুলিশিং যে সিস্টেমটা, সেই জায়গাটাকেও আমরা বলছি যে ডেভেলপ হচ্ছে। আমরা যে 24 পরবর্তী যেই বাংলাদেশ, সেই বাংলাদেশে কিন্তু এই জায়গাগুলো থেকে আমরা সেই 24 পরবর্তী ডেভেলপমেন্টের কথা বললে আমাকে যে হাতির ঝিলের যেই ঘটনাটি, একটা ছোট শিশু কন্যা তাহিদি আক্তার, তার লাশ, তার মরদেহ কিন্তু হলো যে হাতির ঝিল থেকে উদ্ধার করা হয়েছে। এবং তার পরবর্তীতে আমরা যেটা জানতে পারলাম যে পুলিশ আসলে মামলা নিতে চাচ্ছিল না, তার জন্য জনগণ আসলে পুরো থানা ঘেরাও করার প্রয়োজন পড়েছে। এটা কেন? এবং আরেকটি তথ্য আপনি দিয়েছেন যে এভিডেন্সের ব্যাপারে বা ফরেন্সিকের যে আলামত প্রয়োজন হয়, সেই আলামত বাংলাদেশের আর্থসামাজিক যেই প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটের জায়গাতে আসলে এ ধরনের আলামতের যে সময়টা আসলে বেঁধে দেওয়া থাকে ফরেন্সিকের, সেই সময়টা আসলে অনেক সময় দেখা যায় যে পার হয়ে যায়। কিন্তু এরপরও আসলে বাংলাদেশ পুলিশ এবং আইনের পক্ষ থেকে এগুলো গ্রহণ করার জন্য কী কী পদক্ষেপ থাকতে পারে? এবং যেটা আমি তাহিদি আক্তারের কথা বললাম, যে আপনি বললেন যে পুলিশের কিছু করার থাকে না, কিন্তু আমরা এখানে দেখতে পেলাম পুলিশের তো করার ছিল, তাও তো আসলে পুলিশ মামলা নিতে চায়নি যতক্ষণ না পর্যন্ত তো থানা ঘেরাও এই ধরনের করা এই হয়েছে। ঘটনাটি একটি এক্সেপশনাল ঘটনা, আমি জানি না এটা পুলিশ যেটি করেছে সেটি ঠিক করেনি, যেহেতু লাশ পাওয়া গিয়েছে, একটি বাচ্চা, ধারণা করা হচ্ছিল যদি ধর্ষণ না হয় অ্যাটলিস্ট মৃত্যু হয়েছে। এই ঘটনাটি আমি মনে করবো যে এটি বাংলাদেশে কেন ঘটেছে, এটি দুর্ভাগ্যজনক ঘটনা। এই জায়গা থেকে আসলে পুলিশকে নজর দিতে হবে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নজর দিতে হবে যে একটি ঘটনা যখন ঘটে যায়, সেটির কিছু জিনিস আমরা বলি আইনে প্রাইমা ফেসি কেস বলি, যে প্রাইমা ফেসি কেস যদি থাকে তাহলে সেক্ষেত্রে সেটাকে মামলা হিসেবে নিতে হবে। আর বিচার ব্যবস্থার কথা আমি বলছি যে বিচার ব্যবস্থা আমাদের আসলে দুর্বলতা রয়েছে, বিশেষ করে আমাদের তদন্ত আসা, সেই বিচার সাক্ষী উপস্থাপন অনেক সময় হয় আমাদের দেশে হয় কি, সাক্ষীরা সাক্ষী দিতে যেতে চায় না। এবং একটি ঘটনা, বিশেষ করে ধর্ষণ ঘটনা যদি 24 ঘন্টার মধ্যে না করা হয়, মেডিকেল এক্সামিন করা না হয়, সেক্ষেত্রে অনেক আলামতও কিন্তু নষ্ট হয়ে যায়। আপনি এই ধর্ষণের প্রমাণ করার জন্য যে সবচেয়ে বেশি জরুরি সেটি হচ্ছে ধর্ষণের যে আলামত, যে স্পাম পাওয়া গিয়েছিল কিনা, সেখানে তার কোনো রেপের কোনো স্পট মার্ক ছিল কিনা, এই জায়গাগুলো কিন্তু 24 ঘন্টার মধ্যে না হলে কিন্তু অনেক সময় পাওয়া যায় না। সেক্ষেত্রে ওই আইনের ফাঁকফোকর বেরিয়ে কিন্তু আসামিরা পার পেয়ে যায়। এই জায়গাগুলোতে আসলে আমাদেরকে জোর দিতে হবে যে এই ফাঁকফোকর নিয়েই তো আমরা আসলে কথা বলছি। আপনি তো আসলে রাষ্ট্রপক্ষের থেকে আপনি আদালতে লড়েন, সেই জায়গা থেকে জানতে চাচ্ছি যে এত কিছুর পরও আপনারা আসলে এগুলো থামাতে বা এগুলোকে প্রতিরোধ করতে বা পরবর্তীতে ব্যবস্থা নিতে কী করছেন, এবং এই ফাঁকফোকর আসলে কীভাবে বন্ধ করার ব্যবস্থা আপনারা করবেন? দেখুন, ফাঁকফোকর বন্ধ করতে হলে আমি বলছি যে আমাকে সচেতন হতে হবে যে যখনই একটি রেপ হয়ে গেল, আমাকে 24 ঘন্টার মধ্যে আমার ওই আলামতগুলোকে প্রিজার্ভ করতে হবে এবং আমাকে মেডিকেলে উপস্থিত হতে হবে মামলা ফাইল করার মাধ্যমে। যখনই আমরা 24 ঘন্টার মধ্যে আমরা এই জিনিসগুলো আমরা সংরক্ষণ করতে পারি, সেক্ষেত্রে কিন্তু ধর্ষণ প্রমাণ করার জন্য যে মেডিকেল এভিডেন্সগুলো দরকার হয় সেগুলো কিন্তু প্রমাণিত হয়ে যায়। আমরা দেখেছি যে যখনই 24 ঘন্টা পার হয়ে যায়, ধরেন আপনার যদি পরনের পরিহিত জামা কাপড়গুলো যদি আপনি ধুয়ে ফেলেন বা আপনি যদি শাওয়ার নিয়ে নেন ঘটনা, তাহলে কিন্তু আপনার ওই আলামতগুলো থাকে না। এই জন্য হচ্ছে এই জিনিসগুলোকে প্রিজার্ভ করতে হবে। আর হচ্ছে আইনের ব্যাপারে যেটি আমি বলছি যে আইনের ব্যাপারে মানুষের আসলে সচেতনতার অভাবও রয়েছে। আপনি যখন পাহাড়ে যে ঘটনাটি ঘটেছে, এখন ওই জায়গাটি হয়তো একটা দুর্বোধ্য এলাকা, সেখানে হয়তো ওই লোকটি সে আইনটাও হয়তো জানে না। আমার মনে হতে পারে যদি সে আইনটা জানতো তাহলে হয়তো সেই ঘটনা ঘটতো না। আর দেখবেন আসলে অপরাধ কিন্তু ঘটে, খুব কম অপরাধ ঘটে, কিন্তু অপরাধগুলো নাড়া দিয়ে যায় সমাজে। এটি এমন একটি অপরাধ হয়েছে যে গলা কেটে একটা বাচ্চা সে রাস্তা পার হয়ে যাচ্ছে। এটি আসলে অনেক বেশি হৃদয় বিদারক একটি আমি কথা বলবো। একদমই তাই। যে সচেতনতার কথা আপনি বলছিলেন, এই সচেতনতা নিশ্চয়ই অপরাধীরা চাইবে না তারা ভিকটিমরা সচেতন হোক। রাষ্ট্রপক্ষ আসলে এই সচেতনতা বৃদ্ধি করতে আসলে কি করতে পারে বলে আপনি মনে করেন? দেখুন, আমাদের সরকার, নতুন সরকার যে আসছেন, ওনারা কিন্তু বলছেন যে এই বাংলাদেশে আপনি ক্রাইম ফ্রি একটি বাংলাদেশ তারা চায়, যেটি সুশাসনের একটি বাংলাদেশ চায়। এবং আপনি দেখবেন যে মাদকের বিরুদ্ধে কিন্তু অলরেডি জিরো টলারেন্স ঘোষণা হয়েছে, অলরেডি গভর্নমেন্ট জিরো টলারেন্স ঘোষণা করেছেন। এবং এই বাংলাদেশের নারীদের জন্য বলা হচ্ছে যে বাংলাদেশের নারীদেরকে আলাদা করে এখন সব জায়গায় আপনি দেখবেন নতুন বাস সিস্টেমের কথা বলা হচ্ছে, প্রধানমন্ত্রী নতুন বাস, নতুন ড্রাইভার, নতুন হেল্পার। এবং আমি আবারও বলছি যে আমাদের যে নতুন সরকার যে শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানোর কথা বলছে, আমি বিশ্বাস করি যে নতুন শিক্ষা ব্যবস্থায় আমাদের নৈতিক মূল্যবোধের যে শিক্ষা ব্যবস্থা এটি অনেক বেশি থাকবে। আমার মনে হচ্ছে এই ঘটনাগুলো এটি শুধুমাত্র নৈতিক শিক্ষার অভাবের কারণে, ধর্মীয় মূল্যবোধের অভাবের কারণে এই ঘটনাগুলো ঘটছে। সেই ধর্মীয় মূল্যবোধ বা হলো যে আর্থসামাজিক ইয়েতে ফেরত যায়। ভিকটিম পরিবার মাঝে মধ্যে আমরা দেখি যে নানা রকম সামাজিক চাপ, ভয় বা আপোষের যে হুমকি ধামকি তারা আসলে বেশিরভাগ সময় পেয়ে থাকেন। সেই ব্যাপারে
আমরা দেখি যে তারা সব ভেঙে পড়েন। সবসময় তারা ওই যে আপনি 24 ঘন্টার যে আলামত প্রিজার্ভেশনের কথা বলছেন সেটা হয়ে ওঠে না। আমাদের সামাজিক কাঠামোটাই অনেকটা এরকম। তো সেই ক্ষেত্রে রাষ্ট্রের পক্ষ থেকে তাদের সুরক্ষার জন্য কোনো ব্যবস্থা আছে কিনা, এবং ব্যবস্থা না থাকলে সেটা কিভাবে হতে পারে এবং কোন পর্যায়ে হতে পারে? দেখুন, সাক্ষী সুরক্ষা আইন বাংলাদেশে একটি রয়েছে, কিন্তু সেটি আসলে নর্মাল বিচার ব্যবস্থার জন্য নয়। সেই সাক্ষী সুরক্ষা আইনে সেটি হচ্ছে আমাদের দেশে, যেহেতু আমি আগেই বলছি যে যখন অপরাধটা হয়ে যায় তখন প্রভাবশালী যখন পরিবার থাকে তারা চাপ দিতে থাকে, ভয়ভীতি দেখাতে থাকে, এবং তারা আপোষের জন্য টাকা পয়সা অনেক সময় লোভ দেখায় যে টাকা পয়সা নিয়ে জিনিসটাকে আপোষ করে। আমরা অনেক দেখেছি, আমি এখন যেহেতু রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করি, যে অনেক মামলায় আমরা দেখতে পাই ঘটনাটি ঘটার পরে মামলা হয়েছে, আসামি অ্যারেস্ট হয়েছে, কিন্তু আবার যে ভিকটিম সে গিয়ে আবার আদালতে বলছে যে এই মামলায় আসামি জামিন পেলে বা অব্যাহতি পেলে আমার কোনো আপত্তি নেই। এটি শুধুমাত্র ওই যে আমাদের যে বলছি যে অভাবের কারণে যে মানুষ যখন টাকা পেয়ে যায় তখন অনেক সময় সে তার অপরাধটাকে ভুলে যেতে চায় বা সেই অপরাধটাকে দামাচাপা দিয়ে যেতে চায়। অপরাধ কখনো অন্য কোনোভাবে চাপা দেওয়ার কোনো সুযোগ নেই, অপরাধকে অপরাধের বিচার পর্যন্ত নিয়ে যেতে হয়। আমাদের দেশে সামাজিক অবস্থার কারণে আমরা সেই অনেক সময় ভিকটিম নিজেও সাক্ষী দিতে আসে না, ভিকটিমের ফ্যামিলি কোনো উইটনেস থাকে না, উইটনেস সাক্ষী দিতে আসে না। তো যার কারণে মামলাগুলো যখন বিচার শেষ হয় তখন দেখা যাচ্ছে খালাস পেয়ে যাচ্ছে। এই মধ্যকার যে প্রসেসটা, এই প্রসেসটাই হলো ভিকটিমের জন্য আরও কি বলে যেটাকে সুগম এবং হলো যে স্মুথ করার জন্য আসলে রাষ্ট্রপক্ষ আর কি ব্যবস্থা নিতে পারে? আপনি যেটা বললেন যে এই নতুন সরকারের, আমি আপনাকে কোট করছি, যে নতুন সরকারের মূল লক্ষ্যই হলো যে নিরাপদ বাংলাদেশ গড়ে তোলার। সেই নিরাপদ বাংলাদেশের মাঝখানে তো এই নারী, শিশু বা এরা তো আসলে নর্মাল কেস না, এটাও একটা খুবই জরুরি এবং খুবই গুরুত্বপূর্ণ সমস্যা এই মুহূর্তে আমাদের। তো সেই ক্ষেত্রে আসলে বাংলাদেশ সরকার এবং হলো যে বাংলাদেশের আইন কি করতে পারে? দেখুন, আমি বলছি আইন কিন্তু আমাদের রয়েছে। আমি কিন্তু বাংলাদেশ সরকারের কথা আমি মেনশন আইন করেছি। রয়েছে এবং আমাদের দেশের আপনি অর্ধেকের বেশি জনসংখ্যা কিন্তু নারী। জি। সো যেহেতু নারী, আমাদের আসলে আমি বলবো এই ক্ষেত্রে নারীদেরকেও আরও একটু সচেতন হতে হবে, আর একটু সোচ্চার হতে হবে। আমাদের দেশে নারীরা অলরেডি, এখন আমাদের শিক্ষা ব্যবস্থা বেড়েছে, নারীরা সচেতনতা বেড়েছে, কর্মক্ষেত্রে নারীদের উপস্থিতি বেড়েছে, সব কিছুই বেড়েছে। এবং আমি এই মুহূর্তে মনে করি যে নারীরাই পারে, মানে আপনি সেলফ ডিফেন্স, আপনাকে পরিস্থিতি বুঝে আপনাকে কাজ করতে হবে। আপনি এমন একটি সিচুয়েশনে, এখন দুর্ঘটনা এটা কিন্তু মানে এটাকে অনেকটা, আপনি কি এরকম নারীরা যদি সচেতন হতে চায় ব্যাপারটাকে অনেকটা এরকম যে অনেক পরিবার আছে যারা হলো যে বলে সন্ধ্যার পর বাইরের মেয়েদেরকে বের না হতে, কারণ এটা সচেতনতার, তারা বলে যে প্রিকশনের অংশ। তারা আপনি বলতে চাচ্ছেন যে হলো যে আমাদের এই ধরনের কিছু প্রিকশন নেওয়া উচিত। আপনি দুর্ঘটনা কখন ঘটবে ইউ নেভার নো। এখন দুর্ঘটনা তো আসলে সবার ক্ষেত্রেই ঘটতে পারে। আপনি কিন্তু দেখেন ধর্ষণ তো প্রতিদিন হচ্ছে না, কিন্তু ধর্ষণ হচ্ছে, এটা হচ্ছে অ্যালার্মিং। কিন্তু প্রতিদিনই তো আমাদের কিছু না কোনো না এই জন্যই এই বাংলাদেশকে, এই জন্য আমি বলছি যে বাংলাদেশের যে দুইটা জায়গায় সীমাবদ্ধতা রয়েছে, এই সীমাবদ্ধতাকে দূর করতে হবে। মানে ভিকটিম হওয়ার ভয়টাও তো আসলে নারীদেরই থাকে, এবং সচেতনতার পুরো দায়িত্বটাও যদি শুধুমাত্র নারীদেরই থাকে, সেটা যদি আসলে আমরা অপরাধী বা পটেনশিয়াল যারা এই ধরনের অপরাধ করতে পারে ভবিষ্যতে, তাদেরকে সচেতন না করে আমরা যদি সব কিছুর দায়ভার আসলে নারীদের উপর চাপিয়ে দিই, সেটা আসলে লম্বা দৌড়ে নারীদের উপর কিরকম প্রভাব পড়তে পারে এবং সেটা ব্যাকফায়ার কিভাবে হতে পারে বলে মনে বলছি না। আপনি নারীদের উপর চাপিয়ে দিতে বলছেন, আমি বলছি যে আমাদের যে সীমাবদ্ধতাগুলো রয়েছে সেই সীমাবদ্ধতাগুলো দূর করতে হবে। আমি বলছি যে আমাদেরকে আদালত বাড়াতে হবে, আমাদেরকে পুলিশ বাড়াইতে হবে, আমাদেরকে সচেতনতামূলক প্রোগ্রাম বাড়াতে হবে, এবং আমার নিজেদেরকেও সচেতন হতে হবে। আমি যখন বাসা থেকে বের হব, আমি আগে জায়গাটা দেখবো যে আমি কোথায় যাচ্ছি, জায়গাটা আমার জন্য নিরাপদ কিনা। অথবা এটা একটু ব্যাকডেটেড হয়ে যায়, কিন্তু আসলে এটা বাস্তবতা। আপনি যদি বাস্তবতা মেনে নেন, বাংলাদেশে 18 কোটি জনগণ, এই 18 কোটি জনগণকে আপনি, পুলিশ তো সবসময় থাকবে না, আপনাকে নিজের সিকিউরিটিটা নিজেরও নিতে হবে। সেটা ভাইবে আপনি যেটা বললেন যে এই যে আমরা এতক্ষণ ধরে শিশু ইরার কথা বলছিলাম, সে কিন্তু চাচার বাড়িতে যাচ্ছিল, আপনি বললেন। আমরা যদি হলো যে আপনার মাগুরার আসিয়ার কথা বলি, সে কিন্তু দুলাভাই, মানে বোন দুলাভাইয়ের বাড়িতে গিয়েছিল, সেইখানে এই ধরনের ঘটনাগুলো ঘটেছে। তাহলে আসলে কি করলে আমাদের কাছের মানুষদের কাছে যদি আমাদের নারী ও শিশুরা যদি নিরাপদ না হয়, তাহলে আসলে আর কিভাবে সচেতনতা আসলে নিতে হবে? কিন্তু আত্মীয়স্বজনের মাধ্যমে বেশি হয়। আমরা ডোমেস্টিক ভায়োলেন্সের কথা বলছিলাম, ডোমেস্টিক ভায়োলেন্স তো একটু সম্পূর্ণ আলাদা। মাগুরার যে ঘটনাটা, দুলাভাইয়ের বাড়িতে গিয়েছে, সেখানে এখন ওই যে আমি বলছি যে আপনি যখন একটা ঘটনা ঘটে যায়, এইটা মানসিকতার বিষয়। এখন এরকম মেডিকেল সায়েন্সে বলে যে এরা হচ্ছে বিকৃত মানসিকতার অসুস্থ রোগী। এখন এই বিকৃত মানসিকতাগুলোকে কিন্তু বোঝা যায় না। আপনি একটা মানুষ বিকৃত মস্তিষ্কের কিনা তার অ্যাটিটিউড দেখতে আপনি বুঝবেন, আপনি কোনো প্রত্যেক বুঝবেন না। এখন এই ঘটনাগুলো যখন ঘটে যায়,
এই ঘটনাগুলোতে আটকানোটা একটু আসলে ডিফিকাল্ট। আপনি সাইকোলজি কীভাবে রিড করবেন? আপনি যখন এখন যেটা হয়তো যে সীতাকুণ্ডের ঘটনা হয়তো মেয়ের ফ্যামিলিটা করতে পারতো, তাকে একা হয়তো না ছাড়তে পারতো, যে 7 বছর একটা বাচ্চা সে একা যাওয়াটা তার জন্য হয়তো সেফ নাও হইতে পারে। এই জায়গাটায় আমি মনে করবো তাদের একটু হয়তো সচেতনতার অভাব ছিল। তাহলে কিন্তু আপনি যদি একটা অ্যাডাল্ট, অনেক সময় দেখি যে বিভিন্ন জায়গা থেকে তুলে নিয়ে যাচ্ছে, বাসে ধর্ষণ হচ্ছে, এই জায়গাগুলোতে আসলে আমাদেরকে অনেক বেশি সৃষ্টি হতে হবে। এটা সরকারকে এই বিষয়ে আমি বলবো যে বাংলাদেশ সরকার হয়তো বা আমরা খুন ধর্ষণ সব নিয়ে কথা বলছি, তো সেক্ষেত্রে হলো যে আমরা যে সোশ্যাল মিডিয়ায় মাঝে মধ্যে কিন্তু আমরা দেখি যে বলে যে ধর্ষণের শাস্তি আসলে ফাঁসি হওয়া উচিত, মৃত্যুদণ্ড। হ্যাঁ, তো সেই ফাঁসি যদি আমরা আনুমানিক, ডেফিনেটলি স্ট্যাটিস্টিক্স অনুযায়ী আনুমানিক এই পর্যন্ত ধর্ষণ বা মানে শিশু হত্যার এই ধরনের ঘটনায় কতজন আপনি কি জানেন যে মৃত্যুদণ্ডপ্রাপ্ত হয়েছে? আমার এই মুহূর্তে এক্সাক্ট ফিগারটা মনে নেই, কিন্তু বাংলাদেশের 64টা ডিস্ট্রিক্টের 64টা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল রয়েছেন। সেই ট্রাইব্যুনালে কিন্তু প্রতিদিনই বিচার হচ্ছে, সেখানে ফাঁসি হচ্ছে। এটা উল্লেখযোগ্য সংখ্যা, আমি এই মুহূর্তে এক্সাক্ট। কিন্তু এই সেই 64টি জেলার যে গ্রামের পঞ্চায়েত বা সালিশ পর্যায়ে যে কেসগুলো মীমাংসা হয়, যেগুলো আসলে দিন শেষে পুলিশ বা হলো থানার মুখ দেখে না বা আদালতের মুখ আসলে দেখতে পায় না, সেই ব্যাপারটা নিয়ে একটু দেখুন, নারী শিশু নির্যাতন দমন আইনের সালিশি পর্যায়ে বিচার করার কোনো ক্ষমতাই নাই। বাংলাদেশে যে গ্রাম আদালত রয়েছেন, সেখানে গ্রাম আদালতের ক্ষমতা, তারাও অপরাধ, আসলে যারা ওই বিচারগুলো করতে যাচ্ছেন তারা নিজেরাও অপরাধ করছে, তারা নিজেরা অপরাধ করছেন, তাদের এই ক্ষমতাই নেই আইন বিচার করার। আমরা আমাদের আলোচনার প্রায় শেষ পর্যায়ে, আমি আপনার কাছে একটু জানতে চাইবো যে একটি শিশুর নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশের যে আইন ব্যবস্থার, এই জরুরি আইন ব্যবস্থার মধ্যে আপনার যদি বলা হয় যে দুইটি ব্যাপার আপনি আসলে চেঞ্জ আনতে চান বা বদল আনতে চান, তাহলে সেই দুটি বিষয় কি হবে? দেখুন, একটি চেঞ্জ আমার মনে হয় অলরেডি চলে আসছে। আমাদের শিশু আদালতটি আলাদা করা হয়েছে। আগে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল শিশু, এখন যেহেতু শিশু দমন ট্রাইব্যুনাল অলরেডি হয়ে গিয়েছে। আর আরেকটি আমি যদি বলি, সেটি হচ্ছে আসলে শিশু সুরক্ষা একটি আইন হতে পারে, এবং আমার মনে হচ্ছে এই জায়গাটায় একটি শিশু সুরক্ষা আইন করে সেটাকে আরও বেশি স্ট্রিক্ট করা এবং এটার বিচার প্রক্রিয়াটা আর একটু দ্রুত করা, আর কম সময়ের মধ্যে করা, এবং এটার জন্য আলাদা একটি, আমি বলবো পুলিশের মানে আইন শৃঙ্খলা বাহিনীর একটি আলাদা তদন্ত টিম করা, যে শুধুমাত্র ওই সংস্থাটি শুধুমাত্র তদন্ত করে ওরা তাদের রিপোর্টটা দাখিল করবে 15 থেকে 30 দিনের মধ্যে। তাহলে আমার মনে হচ্ছে এইটা একটু কমানো সম্ভব হবে। আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ আপনাকেও। মানুষ শুধু বিচার নয়, মানুষ রাষ্ট্রের কাছে, রাষ্ট্রের আইনের কাছে চায় নিরাপত্তার অনুভূতি। আমরা তাই আশা করি আমাদের রাষ্ট্রের কাছে, রাষ্ট্রের নাগরিক হিসেবে। দর্শক, আপনাদেরকে ধন্যবাদ এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য, আলাপের সাথে থাকার জন্য। আমি নুসরাত জাহান জেরি আজকের মতো শেষ করছি নিউজ অ্যান্ড নয়েজ। আলাপের ফেসবুক পেজ, ইউটিউব এবং ওয়েবসাইটে নজর রাখুন।